সকাল তখন 9:30 নাগাদ ডক্টর জাঙ্কুক তার নতুন বউকে বিদায় জানিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি নিশ্চয়ই বিদায় জানালো জাঙ্কুককে। নতুন বিয়ে তাদের, এখনো তাদের মধ্যে তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং এর বন্ড করে ওঠেনি। এর মধ্যে নতুন একটা সংসার, নতুন ফ্ল্যাটে উঠেছে তারা, সাংসারিক কাজে ব্যস্ত ছিল তে। হুট করে দরজায় ডোরবেল বাজতেই তে দরজা খুলতে চলে গেল। কি রে বান্ধবী, বিয়ে হইতে না হইতে বেয়ারি নিয়ে সংসারে আগুন লাগা একেবারে আলাদা হয়ে গেলি। বাহ, আমি তো তোরে সাথে সাথে ভাবছিলাম, কিন্তু তুই একেবারে মিসকে সাথে বেরেলি রে। কি বলছিস বলা? না সিরিয়াসলি, কেমন করলি রে? আমার ইউটি টিপসে আমি একটু আলাদা হই। আমার শাশুড়ি এমনি আমার দিয়ে সাইডা দিন গোবর লেপা জানোস না। সিরিয়াসলি তোরা আমার এরকম ভাবস? তাছাড়া আমি আলাদা হইতে যাবো কেন? জাঙ্কুক ভাইয়ের হসপিটাল এখান থেকে অনেকটাই কাছে, এর জন্য উনি আলাদা হয়েছেন, আমি কিছু বলি নাই। বাবা, জাঙ্কুক ভাইয়া তার সাথে তো রাতের বেলা খেলো ছাইয়া ছাইয়া বাদ খাই আমি। এরকম বারের কথা রাখবি? এখন এখানে বল, আমি তোদের জন্য কিছু নিয়ে আসি। আরে কি আনবি? আমরা কি মেহমান নাকি? বস আনবো লগে। না বান্ধবী, এমনটা করিস না। মেহমানদের খালি হাতে বসে রাখলে পাপ হয়, পাপ। আর আমি চাই না তোদের এই নতুন সংসারটা পাপ দিয়ে শুরু হোক। এত নাটক করিস কেমনে রে? তুই যে আমার সংসারের শান্তি না, বরঞ্চ নিজের পেটের শান্তি চাস, এটা কি আমি বুঝি না? কথাটা বলি তুই কিচেনে চলে গেল তাদের জন্য কিছু আনার জন্য, এবং নিয়েও আসলো কিছু নাস্তা। আস্তে না আস্তে জিমিন অ্যাটাক করে ফেললো একেবারে কাপড় চোপড়ের উপরে। বিসমিল্লাহ বান্ধবী। কি করতেছিস এসব? কি আবার বরকত চেকিং বান্ধবী? কেন তুই জানিস না? বিয়ের পর বালিশের হাই তুলার বরকত বেড়ে যায়, স্বামীর ভালোবাসা পায় তুমি করবা হাই হাই। কথাটা শুনে তোর মনটা একটু খারাপ হয়ে গেল। তোর এসব লিচ্ছামির কথাবার্তা নিজের কাছে রাখ, সব এখান থেকে। এত সোজা না রে বান্ধবী। কথাটা বলে জিমিন এক ঝটকায় তোর বুকের উপর থেকে ওড়নাটা সরিয়ে ফেলো। ওল্লা, তোর সংসারে এত দুর্ভিক্ষ কেন রে বান্ধবী? আসলে আমি তো ভুলে গেছিলাম জাঙ্কুক ভাই তো আবার ডক্টর, তার মানে এসব না করে একেবারে প্রসেসিং, তাই না? তো তোরা যেমনটা ভাবতেছিস ওমনটা না আসলে। এমনি না তো তেমনি রে বান্ধবী, আমরা তো এমনি করছি। আরে মনে করাই দিস না প্রসেসিং এর দিন, কত যে সাংসারিক সুখ পাইছিলাম রে। আসলে আরে তুই ভয় পাইস না, সংসারে প্রথম প্রথম খাপ খাওয়াইতে একটু কষ্ট হয়, পরে আনন্দই আনন্দ। এই আনন্দের কথা মনে করিস না রে। আমার সংসারে সুগার বাইক ছিল 6 ইঞ্চি, আমার রিমোটটা 7 ইঞ্চি। তো বান্টিটার মতো ঠিক না করে একটু বেশিই থাকে। নিচে জামাই গাড়ি ছোট দেখা, আমার জামাই গাড়ি দেখে হিংসামি। জাকুব ভাইয়ের গাড়ি কেমন? জাকুব ভাইটা আসলে মানে কেমনে যে কই, কাঁদিস না বান্ধবী, সবই আল্লাহ লীলা খেলা। এগুলো প্রকৃতিরই নিয়ম, কারো ছোট তো কারো বড়, কারো 6 ইঞ্চি কারো 2 ইঞ্চি। এগুলো তো প্রাকৃতিক, এগুলো তো আর কেউ পাল্টাতে পারবি না। জিমিনের এবারের কথা শুনে তে আর নিজের কান্না কন্ট্রোল করতে পারলো না, সেখানেই জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। কি রে তুই কাঁদছিস কেন? বেচারি সাংসারিক জীবনে গাড়ি ছোট, মজা ছোট, বেচারি কাঁদবো না তোর কি কাঁদবো তুই? এলাকায় আগে গেছিলাম তে জাকুব ভাই রে বিয়ে করিস না, বডি বিল্ডার তো সবকিছু থাকে না। কিন্তু তুই তার আমার কথাটা শুনলি না, তুই চুপ থাকতে দিবি রে বাচ্চা। আসলে তো এমন কিছু হয়নি নাই। কি করছ বান্ধবী? গাড়ি নাই? সাংসারিক মজার হইল ইন্নালিল্লাহ। তুই চুপ থাকতে চিল্লে বাচ্চা। কথাটা বলে তে বিয়ের রাতের ঘটনাগুলো দুই বান্ধবীর সামনে বলতে শুরু করলো। বাসর রুমে বসে বসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। পৃথিবীর প্রত্যেকটা নারীর মতো তের জন্য আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে বলেই তে কল্পনা ছল্পনা করতে থাকে। তারই মধ্যে বিয়েটা হয়েছে তার ফ্যামিলিগত ক্রাশ জাঙ্কুক ভাইয়ের সাথে, যে কিনা তার সাথে 10 বছরের বড়। তবে তে ছোটবেলা থেকে জাঙ্কুককে পছন্দ করতো। অবশেষে পারিবারিকভাবে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। তে রুমে বসে বসেই তার পছন্দের মানুষটির জন্য অপেক্ষা করতে লাগলো। অবশেষে জাঙ্কুক রাত 12টার দিকে রুমের ভিতরে প্রবেশ করলো। জাঙ্কুককে দেখা মাত্রই তার হৃদয়ের মধ্যে একটা শীতল ছায়া বয়ে গেল। জাঙ্কুকও তাকালো তার বইয়ের দিকে। জাঙ্কুকের স্বভাবগতভাবে সে শান্ত, তাই জাঙ্কুকের ভাবমূর্তি কখন কি করে কোনো কিছুই কেউ বুঝতে পারে না। জাঙ্কুক আস্তে আস্তেই তে তাড়াহুড়ো করে জাঙ্কুকের পায়ে সালাম করতে চলে গেল। আরে এমন করতে হবে না, আসলে নিয়ম তো তাই। জাঙ্কুক তার কাছে গিয়ে আলতোভাবে তার গাল দুটোকে স্পর্শ করলো, সাথে সাথে কেঁপে গেল তে। এমনিতে আমাদের তে অনেক বেশি রোমান্টিক, সারাদিন শুধু লাভ স্টোরি বই পড়তো। আজকে দিনটা তার জন্য অনেকটাই স্পেশাল। তাই জাঙ্কুকের নেক্সট মুভ কি হবে এটা ভাবতেই তার শরীরে একেবারে কারেন্ট বলতে চলতে শুরু করে। তখনই জাঙ্কুক আলতো কথায় বলতে লাগলো, এরকম আজে বাজে নিয়ম জীবন জাঙ্কুক মানে না। তো জাঙ্কুকের বউ জীবন থেকে মানতে হবে না। জাঙ্কুকের কথা শুনে তে চোখ খুলে তাকালো। বেচারির ঠোঁটটা এতক্ষণ পাউজ করা ছিল, ভেবেছিল জাঙ্কুক হয়তো বা কিস করবে, কিন্তু এমনটা হলো না। তে নিজের ঠোঁটটাকে স্বাভাবিক করে জাঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি একটু ফ্রেশ হয়ে আসি, আপনি এরকম ভারী কাপড় খুলে হালকা কাপড় পরে ঘুমিয়ে পড়েন। আর হ্যাঁ, এই ফুলটা আপনার জন্য। কথাটা বলেই জাঙ্কুকদের হাতে ফুল ধরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্য। তে ফুলটা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল
অবাক হয়ে। শালা কামটা করলো কি আমার সাথে? আজকের এত ইম্পর্টেন্ট দিনে আমার একলা রেখা গোসল করতে চলে গেল। শালা আমি তোর থেকে ফুল সজ্জা চাইছিলাম। জাঙ্কুক খালি গায়ে একটা শর্ট প্যান্ট পরে ওয়াশরুম থেকে বের হলো। তে তাকিয়ে রইল তার স্বামীর এত সুন্দর সিক্স প্যাকের দিকে। নীলচের মতো তাকিয়েছিল বেশ কিছুক্ষণ, তবে জাঙ্কুকের সাথে চোখাচোখি হতেই তে চোখটা সরিয়ে ফেললো। নিজের গয়নাগুলো খুলতে গিয়ে তাড়াহুড়া করতে গিয়ে অনেকগুলো চুলি গয়নাতে আটকে যাচ্ছিল। তাই জোরে জোরে সেই গয়নাগুলোকে টানতে শুরু করে। পেছন থেকে আবারও জাঙ্কুকের হাতে স্পর্শ পাইতে জাঙ্কুক আলতোভাবে তার চুলগুলো গয়না থেকে সরিয়ে দিচ্ছিল। স্বামীর এরকম হালাল যত্নের স্পর্শ পেয়েও তে চোখটাকে বন্ধ করে ফেলে। তার শরীরে কম্পন শুরু হয়ে যায়। জাঙ্কুক সামনে আয়নার দিকে তাকিয়ে তার এক্সপ্রেশন গুলো দেখতে থাকে। তে বেচারি ভয় এবং নার্ভাসনেসের কারণে জাঙ্কুকের হাতটি খামচে ধরে রেখেছিল। তাছাড়া ভূমিকম্পের ন্যায় কাঁপছিল মেয়েটি। বেচারি এত গোলাপের ন্যায় উষ্টাদলগুলো কাঁপছিল শিরশির করে। ঠিক 2 মিনিট পর তে চোখ খুলে তাকালো, দেখলো জাঙ্কুক তো খাটের উপর শুয়ে আছে। তের এবার রাগে শরীর কাঁপতে থাকে, কিন্তু জাঙ্কুককে কোনো কিছু বলার তো স্কোপ পাচ্ছে না। তাই রাগ করেই শুয়ে পড়লো খাটের উপরে। একিতে আপনি গোসল করলেন না? গোসল করে আর কি হবে? আমার শরীর তার নাপাক হয় নাই যে আমার গোসল করা লাগবে। এত সৌভাগ্য নাই আমার। কথাটা বলেই তে অন্যমুখ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। তুষার পরে সকালে 9টা পর্যন্ত তে খুব ঘুমিয়েছিল। দুজনের একটা হ্যাবিট আছে, ঘুমানোর সময় তাদের দুজনেরই কোনো সেন্স থাকে না। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমায় এবং বালিশকে জড়িয়ে ধরে ঘুমায়। তবে আজকে তাদের মধ্যে কোনো বালিশ না, বরঞ্চ একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল তারা। তেজ ঘুম ভাঙতে এই সিনারিটা দেখতেই তে হৃদস্পন্দন আবারও বাড়তে থাকে। অবশ্য হৃদস্পন্দন কিন্তু বাড়ারই কথা। জাঙ্কুক তার হচ্ছে ফ্যামিলি ক্রাশ, তার সাথে বিয়ে হয়েছে। তাছাড়া জাঙ্কুকের ঠোঁটের নিচে থাকা তিলটা বেশ অ্যাট্রাক্ট করছে থেকে। বেশ কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়েছিল সেই তিলটার দিকে। অতঃপর আস্তে আস্তে সে নিজের স্বামীর ঠোঁটের সামনে গেল। ভালোবাসার অতি মুগ্ধতা থেকে সে নিজের ঠোঁটটা ছোঁয়ালো জাঙ্কুকের ঠোঁটের সাথে। কিন্তু ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক চোখ খুলে তাকানোর ফলে সে এতটাই নার্ভাস হয়ে যায় যে দূরে সরতে গিয়ে উল্টা জাঙ্কুকের উপরে পড়ে গেল। সুতরাং অ্যাক্সিডেন্টে তাদের মধ্যে একটা ডিপ কিস হয়ে গেল তৎক্ষণাৎ। I'm so sorry জাঙ্কুক ভাইয়া। কথাটা বলে একটু তাড়াহুড়ো করে খাট থেকে নামতে গিয়ে কুলবালিশের উপর পাড়া দিয়ে দিল। এবার বোকার মতো জাঙ্কুকের কাছে এসে বেবি জাঙ্কুকের মাথায় হাত পোলাতে পোলাতে বলতে লাগলো, উফ কি করে ফেললাম, I'm so sorry ভাইয়া। এবারে কর্মকাণ্ড দেখে জাঙ্কুকের মুখের কথাই বন্ধ হয়ে যায়। বেচারার হৃদস্পন্দন এবার বেড়ে যায়। চুপচাপ তাকিয়ে থাকে তের দিকে। আসলে তাড়াহুড়ো করে নামতে গেছিলাম তো, তাই লেগে গেছিল। হুট করেই তের সেন্স ফেরত আসলো। তাকালো নিজের হাতের দিকে। তার হাতটা ঠিক বেবি জাঙ্কুকের মাথার উপর। জাঙ্কুক কিছু বললো না, শান্ত নয়নে তাকিয়ে রইল তের চোখের দিকে। তের চোখও জাঙ্কুকের চোখের সাথেই ছিল। হুট করে তে নিজের হাতটা লিটল বেবি জাঙ্কুকের মাথার উপর থেকে সরিয়ে বলতে লাগলো, Pretty little baby, কথাটা বলে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল মেয়েটা। জাঙ্কুক তাকিয়ে রইল তের চাওয়ার দিকে। বিয়ের ঠিক 2 দিন পরেই জাঙ্কুক তেকে নিয়ে নিজের ফ্ল্যাটে শিফট হয়ে গেল, যে ফ্ল্যাটটি তার হসপিটাল থেকে অনেকটাই কাছে ছিল। এই 7টা দিনে তে আর জাঙ্কুকের সাথে কোনো প্রকার কনভারসেশন করলো না। করবে এবার কি? বেচারা জাঙ্কুকে দেখলেই সে একেবারে নার্ভাস হয়ে যায়। তার মুখ দিয়ে সব উল্টাপাল্টা কর্মকাণ্ড বেরিয়ে পড়ে। জাঙ্কুকের একটা অভ্যাস আছে, 7টা থেকে 9:30 পর্যন্ত সে জিম করে, প্রচুর জিম করে এবং ওয়ার্কআউট করে। সে দেখতে থাকে জাঙ্কুকের ওয়ার্কআউট গুলো। আমি তো একটা বলো, সবকিছু কি আর হুটহাট হয় নাকি? একটা প্রিপারেশন থাকে না? তাছাড়া জাঙ্কুক ভাই তো বিয়ের জন্য অনেকদিন জিমই করতে পারেনি, এর জন্য ক্যাপাসিটিটাও কম ছিল। আজকে হয়তো করবে। ভালোবাসার মুগ্ধ নয়নে তাকিয়েছিল বেবি জাঙ্কুকের দিকে। বেচারি সব ধরনের ইমাজিনেশন কল্পনাগুলো একেবারে পানিতে মিশে যায় যখন দেখে জাঙ্কুক জিম করার পর শাওয়ার নেয় আর শাওয়ার শেষে একদম ঘুমিয়ে পড়ে। তো অবাক হয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। কেমন এগিয়ে না বাবা, শালা কি ভুলে গেছে যে শালা বিবাহিত, শালা বিয়ে করছে কর্তব্য পালন করতে পারে না, খাটাস পেটা। তো সব ধরনের কথা তার 2 বান্ধবীকে বলে শোনাচ্ছিল। কি খাটাইস, একটা কিস পর্যন্ত মিষ্টি দিল না। শুন বান্ধবী, কবি বলেছেন, পুরুষ নিজের পুরুষত্ব তখনই লুকায় যখন তার দৈর্ঘ্য প্রস্তের হায়াত কমে যায়। কি বলেছে এগুলা? আমার পিছনে চল বেবি ব্যাপারে। আরে পাগলা কথা শুনে ফটো। আমার যেটা মনে হয় তোরা তো কাজিন ছিলি তাই না? তাই একে অপরকে হাজবেন্ড ওয়াইফ হিসেবে মেনে নিতে একটু টাইম দিতেছে হয়তো বা। আইসির আমার ভাইয়ারা তেরি বিয়ে করছে মানে তার মনে তেরি নিয়ে চলে সব উলালা। কই চলে উলালা? আমি তো দেখি না, আমাদের সম্পর্কে আমি শুধু দেখতেছি নোলালা। ভয় বান্ধবী ভয়। কোনোভাবে তুই যদি প্রিটি লিটল বেবির লিটলনেস দেখে অজ্ঞান হয়ে যাস, তাহলে তো জাঙ্কুক ভাই সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে ঝিঙ্গালালা। জিমিনের আতঙ্কিত কথাবার্তা শুনে তে অনেকটা নার্ভাস হয়ে গেল। তখন তারা 2 বান্ধবী মিলে তেকে শান্ত করার জন্য তেকে কিছু টিপস দিতে শুরু করলো। ঠিক সেই সময় দরজায় কলিং বেল বাজতে তে গিয়ে দরজাটা খুললো। এই কি আপু, আপনারা কখন আসলেন? এই তো ভাইয়া, আসছি প্রায় 3 ঘন্টার বেশি হয়েছে। আচ্ছা এখন আমরা যাই তাহলে। কি বলেন, এত তাড়াতাড়ি চলে যাবেন? সারাটা দিন হসপিটালে ছিলাম, তাই আপনাদেরকে সময় দিতে পারলাম না। এত মানব সেবার সময় না দিয়ে নিজের বই সেবাতে একটু সময় দেন। শি নিড ফলসি ললিপপ থেরাপি। সরি আপু, বুঝতে পারলাম না। না বুঝে কি আছে, মানুষের রোগ বুঝেন আর বই রোগ বুঝেন না। ডাক্তার কেমন হয়েছেন দেখে দেখা। কথাটা বলে
জিমিন আর লিসা মেয়ে বাড়ির দিকে চলে গেল। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল তাদের যাওয়ার দিকে। বেশি কথা আর বাড়ালো না। এদিকে জাঙ্কুক বাসায় আসতেই তে জাঙ্কুকে ডিনারের জন্য খাবারগুলো সার্ভ করছিল। খাবার সার্ভের এক পর্যায়ে তে নিজের গায়ে থাকা ওড়নাটা একটা চেয়ারের উপরে রাখলো। তে বরাবরই বড় গলার কামিজ পরতো, যে কামিজগুলো পরার কারণে তার বুকের সুন্দর ভাঁজগুলো স্পষ্ট দৃশ্যমান হতো। জাঙ্কুকের চোখ আটকে যায় তার বইয়ের সৌন্দর্যের দিকে। তৃষ্ণার্ত সেই, তবে তার এই তৃষ্ণা মিটবে না পানিতে। হেই মায়াজারাস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ কিছু ফটো ফ্রেম ডিজাইনিং অফার, তাও মাত্র 100 টাকার ভিতরেই। হ্যাঁ, ঠিকই শুনেছ, যে কোনো পার্সোনালাইজ বা কাস্টম ডিজাইন ফ্রেম মাত্র 100 টাকায়। এই ফ্রেমগুলো কার না ভালো লাগে? নিজের বিশেষ দিনগুলোকে স্মৃতিময় করে রাখতে বা কাউকে উপহার দিতে এটাই বেস্ট অপশন। প্লাস পয়েন্ট কি জানো? তুমি প্রিন্টেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রামে যে কোনো ফটো ফ্রেম ডিজাইন পছন্দ করলে শুধু ছবি পাঠাও, তারা সেটাকে তোমার মতন করে কাস্টমাইজ করে দিবে। যতক্ষণ না তুমি পুরোপুরি সন্তুষ্ট হচ্ছ, কাজ চলবে, বারবার পরিবর্তনও করানো যাবে। তাছাড়া এখানে সব ধরনের ডিজাইন করানো সম্ভব। যেমন ধরো বেবি মেমোরি ফ্রেম, মাদার্স ডে, ফাদার্স ডে, টিচার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি অ্যানিভার্সারি কিংবা হ্যাপি বার্থডে বা যে কোনো স্মৃতিময় গিফটের জন্য তুমি ডিজাইন করিয়ে নিতে পারো। তাহলে আর দেরি কেন? এখনই যোগাযোগ করো নিচের দেওয়া নম্বরে। তৃষ্ণার্ত জাঙ্কুক তার বইয়ের সৌন্দর্য দেখে কয়েকবার শুকনো ডুব কিনলো। তে তার কাছে এসে অনেকটাই ঝুঁকে গিয়ে তাকে খাবারগুলো সার্ভ করতে লাগে। নিজেকে নিয়ন্ত্রণে আনতে জাঙ্কুক বলতে লাগলো, আপনার ওই খাটো করে বান্ধবীটা একটু অন্যরকম টাইপের, তাই না? জি, অনেকটাই স্পষ্টবাদী, যা মুখে থাকে তা সামনাসামনি বলে দেয়। যেমন জিমিন বলে, যে পুরুষ বিয়ের দিন বউকে ভালোবাসতে পারে না, সে পুরুষের পুরুষত্বের সমস্যা। এর কথার ইঙ্গিত বুঝতে জাঙ্কুকের দেরি হয় না। তে এভাবেই ঝুঁকে গিয়ে খাবারগুলো নিচ্ছিল। ঠিক সেই সময় জাঙ্কুকের হাতটা ধরে নিজে অনেকটাই কাছাকাছি নিয়ে আসলো। জাঙ্কুকের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছিল তার গাড়ি এবং গলায়। তার হাত পা কাঁপতে থাকে জাঙ্কুকের সামান্য কর্মকাণ্ডে। জাঙ্কুক তার ঘাড়ে অনেকটাই কাছাকাছি এসে কানের সামনে ফিসফিস করে বলতে লাগলো, একদিনে বউকে অসুস্থ করে ফেললেই সেটা পুরুষত্ব হয় না, বিছানায় গায়ের চোট দেখালেই সেটা ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে বউকে শ্রদ্ধা আর সম্মান করতে হয়, এরই মধ্যে দিয়ে গিয়ে পুরুষের পুরুষত্ব প্রমাণিত হয়। এতক্ষণ চোখটা বন্ধ করে কাঁপছিল, তবে জাঙ্কুকের কথা শুনে এবার চোখ খুলে তাকালো জাঙ্কুকের চোখের দিকে। জাঙ্কুক মৃদু আলতো ভাবে তার ঘাড়ে কয়েকবার চুমু খায়। নিজের সামনে এই সামান্য ভালোবাসা পেয়ে ভয়ে কাঁপছিল মেয়েটি। তার হাত থরথর করে কাঁপছিল, আর হাতের চেয়ে বেশি কাঁপছিল তার দুটো গোলাপের ন্যায় ঠোঁটগুলো। জাঙ্কুক ঘাড় থেকে নিচে নেমে কামিজের গলার সাইডগুলোতে চুমু খেতেই যাবে, ঠিক সেই সময় তে খাবারগুলো নিয়ে এক দৌড়ে কিচেনে চলে গেল। কিচেনে গিয়ে একলা একলা হাসতে থাকে তে। লজ্জায় তার গাল দুটো একেবারে টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল। জাঙ্কুক আর কথা বাড়ায় না, ওয়ার্কআউট করার জন্য জিমে চলে যায়। সেখানে গিয়ে অনেকক্ষণ ওয়ার্কআউট করে জাঙ্কুক। ঘেমে টেমে একাকার অবস্থা হয়ে জাঙ্কুক বেডরুমে ফেরত আসে। তে তখন ড্রেসিং টেবিলের সামনে নিজের চুলগুলো আঁচড়াচ্ছিল। জাঙ্কুক পেছন থেকে এসে তার গায়ে থাকা ওড়নাটা ছুঁড়ে ফেলে খাটের মধ্যে। তে অবাক হয়ে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক থেকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কানে ফিসফিস করে বলতে লাগে, আমার সামনে এতটাও পর্দাশীল হওয়ার দরকার নেই, চাইলে বেপরদায় থাকতে পারেন। বেচারিতে জাঙ্কুকের কথা একদম ফিস হয়ে যায়। এমনিতে তো মনে মনে অনেক কিছু ঠিক করে রাখে, কিন্তু জাঙ্কুক যখনই তার কাছে আসে তখন মুখ দিয়ে কথাই বের হয় না মেয়েটার। বরাবরের মতো এবারও ভূমিকম্পের ন্যায় কাঁপতে থাকে। তবে জাঙ্কুক এবার তার কাঁপাকাঁপি বন্ধ করার জন্য শক্তভাবে চেপে ধরে রেখেছিল তাকে। জান, আমার জন্য দুধ নিয়ে আসেন, বিয়ের দিন তো আর দেন নেই। এগুলো আবার বলা রাখে নাকি, এগুলো আদায় করে নিতে হয়। কথাটা বলে সাহস করে জাঙ্কুকের হাতটা নিয়ে রাখলো নিজের কামিজের গলায়। জাঙ্কুক একটা শুকনো ঢোক দিল তের কর্মকাণ্ডে। অতঃপর তের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো, আমি গরুর দুধের কথা বলছি। এবার তো তাকালো জাঙ্কুকের চেহারার দিকে। বেচারা নিজের বেহায়াপনায় বেশ লজ্জা লাগছে নিজেরই। এক দৌড় দিয়ে সেখান থেকে আড়াল হয়ে যায় তে। কিচেনে গিয়ে নিজেকে অনেকবার গালমন্দ করার পর জাঙ্কুকের জন্য এক গ্লাস দুধ নিয়ে আসে। জাঙ্কুক খায় সে পুরাটা। আসলে অভ্যাসগত তো, তাই প্রতিদিন রাতে এক গ্লাস করে খাই। তবে তুমি চাইলে অভ্যাসটা পাল্টাতে পারি। যাতাই তা নেয় না, আবার যেটা চাই না ওটা নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করে, ফালতু লোক। কথাটাতে মনে মনেই বললো। জাঙ্কুক কিছু বলে না, হসপিটালে কিছু ফাইলস চেক করতে বসে পড়ে। আচ্ছা, আপনাকে একটা কোয়েশ্চেন করি? অবশ্যই। আপনি তো একজন ডক্টর, আপনি কি মেয়ে পেশেন্টদেরকেও দেখেন? ডক্টর যেহেতু দেখা তো লাগেই, তার মানে ওদেরকে টাচ করেন আপনি? এখন রোগীর রোগ সারাতে গেলে ধরতে তো হবেই। কই, আমিও তো রোগী, আমার রোগ সারানোর তো কোনো নামই নেই আপনার। আই নিড মাই হাজবেন্ড থেরাপি। কথাটা বলেই তে এক কাত হয়ে শুয়ে পড়লো। জাঙ্কুক তাকিয়ে রইল তের দিকে, কানে বাজছিল তের শেষের কথাটা। জাঙ্কুক শুয়ে থাকা তের ঘাড়ের মধ্যে নাকটা ডুবিয়ে তেকে ফিসফিস করে বলতে লাগে, সব থেরাপিরই একটা টাইম থাকে মায়াহানি। এই থেরাপি আগে দিলে অনেক ক্ষতি হয়ে যায়, আর আমি চাই না আমার বই কোনো ক্ষতি হোক। কিন্তু আমি তো কথাটা শেষ করতে পারে না। এর আগে তের
ঠোঁটজোড়ার মধ্যে দখলদারি শুরু করে জাঙ্কুক। তে অনুমতি প্রদান করে দেয় জাঙ্কুকে। এই মুহূর্তের অপেক্ষাতেও তে এতক্ষণ ছিল। জাঙ্কুক আস্তে আস্তে তার ঘাড়ে এবং গলাতেও নিজের ঠোঁটে রাজত্ব করতে শুরু করে। তে আলতোভাবে জড়িয়ে ধরে তার স্বামীর গলা। তে এক পা জাঙ্কুকের কোমরের উপরে ছিল, যার কারণে তে খুব ভালোভাবেই বেবি জাঙ্কুকের ভালোবাসার ইচ্ছাগুলো স্পষ্টভাবে বুঝতে পারছিল। 5-6 মিনিট এভাবে কন্টিনিউ করার পর জাঙ্কুক তার চোখের দিকে তাকিয়ে বলতে লাগে, আপনার রোগের যন্ত্রণা কমানোর জন্য আজকের এই সুইট থেরাপিটাই যথেষ্ট। রোগ পুরোপুরি শেষ করতে না হয় পরে কষ্ট থেরাপিটা দিব। বারবার রোগের থেরাপি নেওয়ার মতো ধৈর্য শক্তি নাই আমার। যত থেরাপি আছে একসাথে দিয়ে শেষ করেন ডক্টর সাহেব। অনুমতি নাই। সব বিক্রিয়া একসাথে দিতে গেলে ভয়ঙ্কর বিক্রিয়া হয়। এই বিক্রিয়ার পরিণতি কালকে আপনাকে দেখাবো। কথাটা বলে এটা মিট মাঝারে মুখ দিয়ে ঘুমিয়ে পড়ে জাঙ্কুক। শান্তির ঘুম ঘুমাচ্ছিল। তাই প্রথমে রাগ ওঠে, কিন্তু পরে আর কিছু বলে না, জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয়। পরের দিন সকাল থেকেই জাঙ্কুক থেকে নিয়ে যায় নিজের হসপিটালটা ভিজিট করাতে। এতগুলো রোগীদের সেক্টর থাকতেও জাঙ্কুক থেকে নিয়ে যায় মা ও শিশু বিভাগে। আমি একজন ডক্টর, এই দৃশ্যটা আমার জন্য নতুন না। এই বিভাগে প্রতিদিন 400 চেয়ে বেশি রোগী আসে। এর মধ্যে 250 জনই মা হবার সক্ষমতা হারিয়ে ফেলে। এর একমাত্র কারণ ইয়ারলি ম্যারেজ আর অপরিকল্পিত সন্তান জন্মদান। এসব জ্ঞানী কথা আমাকে বলার কারণ কি জানতে পারি? এগুলো বলার একটাই উদ্দেশ্য, সব ধরনের থেরাপি সবসময় দেওয়া যায় না, আর আমি দিতে চাইলে আপনার নেওয়া উচিত হবে না। এগুলো কেমন ধরনের কথা? আমি বিবাহিত, আমার এই থেরাপি নেওয়ার ইচ্ছা থাকতেই পারে। আমিও বিবাহিত, আমি থেরাপি দেওয়ার ইচ্ছা জাগাতে গেলে আপনার অনেক অসুবিধা হয়ে যাবে। এরকম ডক্টর মানুষ হয়ে কোন স্বর্গে বসবাস করেন আপনি? সমস্যা যেমন আছে বেগুনও তো আছে, তাই না? এমন আজে বাজে জিনিসের সাহায্য জীবন জাঙ্কুক নেয় না। সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। সাহায্য নিলে নেয়, না নিলে নেই। আমি আপনার রোগী, আমার চিকিৎসা করা আপনার দায়িত্ব, ডক্টর হিসেবে দায়িত্ব, আর আমার হাজবেন্ড হিসেবে দায়িত্ব। এইসব কর্তব্য দায়িত্ব নিয়ে না হয় বাসায় কথা হবে, এখন চেম্বারে চলেন, রোগী দেখতে হবে তো। জাঙ্কুক ডেকে নিয়ে নিজের চেম্বারে গিয়ে নার্সদের সাথে রোগীদের সাথে কথা বলতে শুরু করলো। সবগুলোই মেয়ে ছিল, যেটা দেখে তের মনে জ্যালাস ফিল হতে শুরু করে। মনে মনে জিমিনের একটা কথাই বারবার কানে বাজতে থাকে তের, আমার কথা তো শুনি না। ডাক্তার মানুষের কোনো কুরকুরানি থাকে না রে। রোগী দেখতে দেখতে সব কুরকুরানি এমনি মিটে যায়। তোর কুরকুরানি পরে আর কি মিটাইবো? কথাগুলো ভাবতে তের মাথায় আগুন জ্বলতে শুরু করে। তার এক সেকেন্ডও সেখানে থাকে না, জাঙ্কুকে কোনো কিছু না বলেই বাসাতে চলে আসে। তের হঠাৎ বাসে চলে যাওয়ার কারণ জাঙ্কুকও বুঝতে পারে না, বাট চেম্বার ছেড়ে তার যেতে পারবে না, তাই তের সাথে আর যেতেও পারে না। আমি এমনিতে পারতেছি না রে বান্ধবী। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ নিজের বউয়ের কাছে আসে না, আমার মতো সুন্দরী বলে ফেলাতে দেয়। এটা আমি মানতে পারতেছি না। তোরে তো আমি আগেই কইছিলাম রে বান্ধবী, সবাই সবকিছু থাকে না। ডাক্তার কেউ ভালো চরিত্র থাকে না, ওরা তো খালি সুযোগে থাকে ডক্টর ডক্টর খেলার পেশেন্ট গুলোকে। কিন্তু তুই তার আমার কথাটা শুনবি না। তুই ফোন রাখতো, আমি তো রাজে বাজে কোনো কথাই শুনতে চাই না। আমার বান্ধবী সাংসারিক সুখ না পায় এভাবে কাঁদবো আর আমি চুপচাপ সহ্য করবো? এটা আমার দ্বারা সম্ভব না। লিসা চল, গাড়ি ভাড়াতে যাবিটা কই শুনি? কই আবার? ওই নিচে বেটার চেম্বারে। আসলে বেটার গুটার সমস্যা না ফুটার সমস্যা তা আমার জিমিনে জানতেই হবে। জাঙ্কুক তখন নিজের চেম্বারে বসে বসে পেশেন্টদের রোগ নিয়ে তাদের সাথে সুন্দরভাবে কথা বলছিল। মানুষের কুরকুরানি মেটাতে ব্যস্ত, অথচ আমার বান্ধবী কুরকুরানি না মেটাতে পারে না, ফুরফুরানিতে মরে যেতেছে, ওইদিকে কোনো খবর নেই। সরি আপু, is there any problem? Not only any problem, there is many problem. Do you have any futa? আর ফুটা থাকলেও is there any গুটা? সরি আপু, কি বলতেছেন আমি বুঝতেছি না। চোখে লজ্জা ভেঙে সামনাসামনি কথাতেই আসি। আপনার ছোটবেলায় ইঞ্জিন কাট অনুষ্ঠান হয়েছিল? হোয়াট? কি বলতেছেন এসব? এত প্রশ্ন না করে সোজা একটা উত্তর দিন। ইঞ্জিন কি আপনার সুরক্ষিত আছে? কোনো সমস্যা নেই তো? আজব তো, সমস্যা থাকবে কেন? এগুলো কোন ধরনের প্রশ্ন? সবই যে আছে ঠিক আছে, তাহলে কুরকুরানি উঠে না কেন আপনার? আর উঠে না আমার বান্ধবীটা মিটান না কেলে আপনি? আমার বেচারি বান্ধবী কুরকুরানি মিটাতে না পেরা হাফ পাগল একটা ফুল পাগল হয়ে যেতেছে, আর আপনার কোনো খবরই নেই। এইবার বুঝতে পারছি আমার সহজ সরল পিচ্ছি গোটা এত উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনছে কেমনে। আপনার নিশ্চয়ই মাথায় এসব ঢুকান, তাই না? কি আমি সহজ সরল? আপনার বইয়ের মাথায় চলে খালি তরল তরল। তাছাড়া আমরা উস্তাইতে যাবো কে লেখা? বেচারি তো কুরকুরানির নাম মিটাতে পারে না, কেন্দ্রটা শেষ হয়ে যেতেছে। তাছাড়া বান্ধবী হিসেবে আমার মানবিক দায়িত্ব ছিল আপনার ইঞ্জিন ঠিক আছে কিনা সেটা ইনফরমেশন বের করা, আর ওর রোগ সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া। সে নিডস হাজবেন্ড থেরাপি। খুবই ভালো, আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। তবে এরপর থেকে আমাদের হাজবেন্ড ওয়াইফের ম্যাটারে আপনারা আসবেন না, অনুগ্রহ করে। তাই বললেও আসবেন না, আর এমনিতেও আসবেন না। আপনার কথা হবে নাকি? যতদিন আপনি দায়িত্ব পালন করবেন না ততদিন আমি আপনার পিছু ছাড়বো না। এই কথাটা মনে রাখবেন জীবন জাঙ্কুক। কথাটা বলে জিমি লিসাকে নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে জাঙ্কুক তের উপর রাগে ফুঁসতে থাকে। সে চায় না তাদের হাজবেন্ড ওয়াইফের ম্যাটারে অন্য কেউ আসুক, সেটা যেই ম্যাটারই হোক না কেন। জাঙ্কুক বাসে আসতেই তে দরজাটা খুলে দিল। এটা কোন ধরনের আচরণ তে? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের মধ্যে কি হয় না হয় এগুলো থার্ড পারসন জানে কিভাবে? আচ্ছা তো আপনি এভাবে কথা বলতেছেন কেন? আর ওরা থার্ড পারসন কই? ওরা আমার বেস্ট ফ্রেন্ড, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার প্রবলেম শেয়ার করবো না? প্রবলেম মানে কিসের প্রবলেম তোমার? কই প্রবলেম? নিজে চেয়ে তো আর কয়বার বলবো, তা তো আপনি ভালোভাবেই জানেন যে সমস্যাটা আসলে কোথায়। তুমি জিনিসটা চাইতেছো এটা সমস্যা না, তবে আমি যদি জিনিসটা দিয়ে দিই তবে তোমার সমস্যা হবে।
সমস্যা হলে হোক, এই সমস্যা পাওয়ার জন্য নির্লজ্জের মতো বসে আছি আমি। জাঙ্কুক তার অনেকের কাছে গিয়ে রাগান্বিত সুরে থেকে বলতে লাগলো, একজন ডাক্তার দ্বারা অসুস্থ রোগী হতে চান আপনি? আমি তো আপনার ভালোবাসায় এমনিতেই রোগী হয়ে আছি। এই রোগ সারানোর থেরাপিও আপনার হাতে। সব থেরাপির একটা সময় থাকে, এই থেরাপিরও আছে। আগে দিলেই সমস্যা। সেই সময় কোন জন্মে আসবে শুনি? আমি মরলে নাকি আমি মারব অন্য কাউকে বিয়ে করলে? বিয়েটা কার করবে? নিজের বোন পেশেন্টকে, তাই না? সব আরেকবার বেয়াদবি করলে বেয়াদবির থেরাপি দিব আপনাকে। এমন থেরাপি দিব যার জীবনে বেয়াদবি করার সাহস পাবেন না। আর এইসব আজেবাজে চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে দেন। জাঙ্কুকে ছাড়িয়ে এতে চোখ থেকে পানি পড়তে লাগে। বুঝেছি, আর কখনোই আপনাকে এসব বলবো না। কথাটা বলেই তে সেখান থেকে চলে যায়। তে চলে যেতে জাঙ্কুকেরও মন খারাপ হয়, তবে আর কিছু বলে না। রুমে গিয়ে নিজের ফাইলসগুলো চেক করতে শুরু করে। তে তখনই ওয়াশরুম থেকে বের হয়। পরনে তার খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের নাইট ড্রেস। দেখে এরকম অবস্থা থেকে জাঙ্কুক সাথে সাথে একটা টাস্কে খেয়ে যায়। সারা জীবন মেয়েটাকে সালোয়ার কামিজেই দেখেছে, এরকম ওয়েস্টার্ন ড্রেসে আর ওয়েস্টার্ন লুকে তো একদমই দেখেনি। হুট করে তাকে এরকম রূপে দেখে জাঙ্কুকে শুকনো খেতে শুরু করে। তে অবশ্য জাঙ্কুকে কিছু বলে না, খাটে এক সাইড হয়ে শুয়ে পড়লো। আপনার প্রেমে পিৎজা খাওয়ানোর এটা আবার কেমন ষড়যন্ত্র? ষড়যন্ত্র মানে কিছু বলছি আপনাকে? উল্টাপাল্টা কথা বলতে আসছেন কেন? না কিছু না। তে কথা শুনে জাঙ্কুক আর কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে তের দিকে। তবে তে জাঙ্কুকের দিকে তাকায় না, অন্যমন করে শুয়েছিল। বেচারা জাঙ্কুকের জন্য এখন জিনিসগুলো বেশ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। একে তো নতুন বউ, দুই তো এত সুন্দরী, তিনি তো এত ছোট্ট একটা মেয়ে। জাঙ্কুক চাচ্ছে না নিজের দ্বারা কোনোভাবেই তাকে অসুস্থ করে ফেলতে, কিন্তু তে যদি এরকম কর্মকাণ্ড করতেই থাকে তাহলে জাঙ্কুক আর কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখবে? এদিকে থেকে ছাড়ি মারার পর থেকে জাঙ্কুকের মনটাও বেশ খারাপ ছিল। কোনোভাবেই হোক তার বউকে তো মানাতেই হবে। এর জন্য জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে গেল। তের কানে ফিসফিস করে বলতে লাগলো, আই এম সরি জান, সন্ধ্যা তোমার সাথে এমন ব্যবহারটা করতে চাইনি। তবে আমি কি করবো বলো, আমি চাই না তুমি অসুস্থ হয়ে যাও। তাই তো কথাটা বলে জাঙ্কুক তার কানে লতি দেয়, একটা চুমু খায়। কি সমস্যা? কি নাটক শুরু করছেন রাত্রিবেলা? আই এম সো সরি তে। কথাটা বলেই জাঙ্কুক আস্তে আস্তে তের ঠোঁটের সামনে গেল, তের ঠোঁটে আলতো করে একটা চুমু খাওয়ার জন্য। তবে তের জন্য সেটা পারলো না। তে এক ধাক্কা খেয়ে জাঙ্কুককে বিছানায় শুয়ে পড়লো। বুঝতে পারছি, সরি বলছে, শেষ, মাফ করছি। আর কিছু? এখন কি নিজের বউকে জড়িয়ে ধরে ঘুমাইতেও পারবো না? নো সরি, পারবেন না। যেমনি আপনি নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে পারবেন না, ঠিক একইভাবে আমি পারবো না। আচ্ছা যাও, দায়িত্ব কর্তব্য পালন করতে হবে না, অন্তত তোমার কাছ থেকে মাফ তো চাইতে দিবা। না লাগবে না তো ভদ্রতা। আপনি এইসব ভদ্রতা দেখতে দেখতে আমি একটু বিরক্ত। একটা কথা কি জানেন, আমার জীবনে সবচেয়ে বড় ভুল আপনার মতো ভদ্র মানুষকে ভালোবাসা। যদি আপনাকে ভালো না বেশে একটা বেয়াদবকে ভালোবাসতাম, অন্তত আমার এত থেরাপির জন্য কাতরতা করতে হতো না। কি বলো তুমি? কিছু বলিনি, ঘুমান আপনি। কথা বলে তা এক কাজ হয়ে ঘুমিয়ে পড়লো। তবে জাঙ্কুক এক টান দিয়ে থেকে উঠিয়ে ফেললো। এত বেয়াদবি করতেছেন কেন আপনি? তোমার নিজেরই তো অনেক ইচ্ছা আমার বেয়াদবি দেখার। কামের জায়গায় তো বেয়াদবি দেখাতে পারে না, আকামের জায়গায় বেয়াদবি করে বসে থাকে। সেই কামের জায়গায় বেয়াদবি করতে গেলে অসহ্য হবে না, তখন চিল্লা চিল্লা কান্না করবা আর আফসোস করবা, কেন আমার এই বেয়াদবি রূপ দেখতে গেলা। আফসোস তো আপাতত সেই বেয়াদবি রূপ না দেখতে পেরে হচ্ছে জীবন। জাঙ্কুক জাঙ্কুকে এক সেকেন্ড সময় লাগলো না তাদের মধ্যকার 1 সেন্টিমিটার দূরত্বকে সরিয়ে ফেলতে। তের মুখের কথাগুলোকে বন্ধ করে দিল কিছুক্ষণের জন্য, তার ঠোঁটের মধ্যে রাজত্ব করতে গিয়ে। রাজত্ব বলতে ভুল, সেটাও ছিল তের বেয়াদবির শাস্তি। এই শাস্তিগুলো ঠোঁটে না, তের ঘাড়ে এবং গলাতেও বিরাজমান ছিল। কেটে গেল 5-6 মিনিট। তেকুকের কাপড় বেডশিটে এক সাইডে পড়ে আছে। তের ঘাড়ে এবং গলায় তিলের অনেকগুলো জায়গাতে দৃশ্যমান প্রেমের সব ট্যাটু। হায় আল্লাহ জাঙ্কুক, কি হলো আপনার? আপনার মধ্যে আবার আশিক চিন ভর করলো না তো? সবই মনে চিবিনির কেরামতি, কানা যত করছেন নিশ্চয়ই। সবই ম্যাডাম আপনার কেরামতি, জাদু তো আপনি আমায় করছেন আমার বেয়াদবির রূপটা সামনে আনতে। কথা বলে জাঙ্কুক বেবিতে মুখের সামনে যায়। তে তাকায় জাঙ্কুকের দিকে। নিজ ইচ্ছা আমার বেয়াদবির রূপ দেখতে চাইছেন, বেয়াদবি সহ্য না হয় না, এখন আমার কোনো দোষ নাই। কথাটা বলে জাঙ্কুক মুখ ডুবিয়ে বেয়াদবি করতে শুরু করে বেবিতের মুখের সাথে। বিচারিতে একটু ধারণাই ছিল না যে সে কত বড় বেয়াদবকে ঘুম থেকে জাগ্রত করে ফেলেছে। তে জাঙ্কুকের বেয়াদবি এক পর্যায়ে সহ্য করতে না পেরে জাঙ্কুকের চুলগুলোকে খামচে ধরে রেখে। জাঙ্কুকের বেয়াদবি কিছুক্ষণ পর শেষ হতেই জাঙ্কুক তাকালো তের চোখের দিকে। এখন তোমাকে টের পাও বাবা, বেয়াদবি কত প্রকার আর কি কি। বেবিতে আর বেবি জাঙ্কুককে মুখোমুখি করে ছোট্ট একটা ঝগড়ার মধ্যে দিয়ে যুদ্ধ শুরু করে দিল জাঙ্কুক। বেয়াদবির যুদ্ধে চলাকালে তে জাঙ্কুকে অনেক কিছু বলার চেষ্টা করে, তবে জাঙ্কুকের জন্য পেরে ওঠে না। অতঃপর আর কি অভদ্র হয়ে যায় জাঙ্কুক তের প্রেমে। সকালে তেকুকে ঘুম ভাঙতেই জাঙ্কুক তেকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তের সুস্থতা নিয়ে বেশ চিন্তিত ছিল জাঙ্কুক, যেহেতু সে একজন ডক্টর। তাছাড়া এতগুলো থেরাপি যে কালকে দেওয়া হলো, তে এখনো সুস্থ আছে কিনা সেটা চেক করার জন্য ডক্টর দেখানো প্রয়োজন। জাঙ্কুকের একজন ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে ফুকাম। তার বউ এরকম কম বয়সে বিয়ে হওয়ার কারণে সন্তান নেওয়ার সক্ষমতা একসময় হারিয়ে ফেলে। এই নিয়ে এতদিন চিন্তিত ছিল জাঙ্কুক। তেকে কোনোভাবে এরকম দুঃখের মধ্যে ফেলতে চায় না সে, তার সতর্কতায় অবলম্বন করেছিল। কিন্তু তের এরকম উস্কানিমূলক আচরণে জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারেনি। আরে চিন্তার কোনো বিষয় নেই জাঙ্কুক ভাইয়া, উনি তো একদম সুস্থ আছেন। সবাই তো আর এক না, অনেকের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি থাকে। দেখছেন, আমি তো আপনাকে রাস্তা থেকে বলতেছি আমি একদম সুস্থ আছি। যাক ভালো, আমার এত বেশি বেয়াদবি করার পর আপনি ঠিক আছেন, এতেই আমি হ্যাপি। জাঙ্কুক
চেম্বারে থাকে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। সন্ধ্যা থেকে চাঙ্কুকে ডিউটি শেষ হতেই চাঙ্কুক বাড়িতে ফেরত যায়। তে সেই কিউট একটা নাইট ড্রেস পরে আবারও চাঙ্কুকের সামনে আসে। চাঙ্কুক তাকিয়ে থাকে তার চোখের দিকে। এখন আবার কিসের সমস্যা? মেডিসিনের এডিকশনে পড়ে গিয়েছি ডাক্তার সাহেব। আই নিড ইউর থেরাপি অ্যাগেইন, নট অ্যাপ্লিকেবল হানি। কথাটা বলেই চাঙ্কুক এক ঝটকায় থেকে কোলে তুলে নিল। সো মায়াজার্স, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি তোমাদের কাছে আজকের এই ওয়ানশটটা ভালো লাগবে। যদি এই ওয়ানশটটা আমি মন থেকে বানাইনি, কারণ আমি ফিলই করি নাই। ভদ্র ক্যারেক্টার আমার দিয়ে যায় না ভাই, যাওয়া ক্যারেক্টারই আমি ফিল করতে পারি খুব ভালোভাবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ওয়ানশটটা তো আমি বানাইছি, কিন্তু জোর করে বানাইতেছি, ভদ্রতা আসে না তাও বানাইছি। তো যাই হোক, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানা দিও। আর তোমরা কেমন টাইপের ওয়ানশট চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। বেশি কষ্ট করতে হবে না, জাস্ট একটা টাইটেল সাজেস্ট করে দিবা। টাইটেলটা পছন্দ হইলে আমার মাথায় ওইরকম বুদ্ধি আসলে আমি ওয়ানশটটা বানানোর ট্রাই করবো। তো এতদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাবস্ক্রাইব করে রাখো।